গল্পকথন কালবৈশাখীর আসরে সকল বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বর্ষাকাল চলছে। বর্ষাকালে ভূতের গল্প হবে না তা কি হয়? তাই আজ শুনবেন একটি ভূতের গল্প। আজ আমাদের আসরে অতিথি হয়ে এসেছেন ডক্টর সিদ্ধার্থ মৈত্র, পেশায় ডেন্টিস্ট, কিন্তু অবসর সময়ে সাহিত্য চর্চাও করে থাকেন। আজ তিনিই শোনাবেন গল্পকথন কালবৈশাখীর গল্পের আসরের আজকের গল্প। আজ আমি শোনাচ্ছি সৈয়দ মুস্তফা সিরাজের গল্প বৃষ্টি সন্ধ্যার আপদ বিপদ। রবিবারের বিকালে বাগবাজার এলাকায় এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। আড্ডা দিতে দিতে সন্ধে হয়ে গিয়েছিল। ফেরার সময় টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। জুলাই মাস, বৃষ্টির কোনো দোষ নেই। আমার ছাতা নিয়ে যাওয়া উচিত ছিল। বন্ধুর বাড়ি ছিল একটা গলিতে। গোলকধাঁধার মতো সেই আঁকা বাঁকা গলিতে হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করেছিলাম। বৃষ্টি বেড়ে যাওয়ার আগেই বড় রাস্তায় পৌঁছে বাস বা ট্রাম পেয়ে যাব, কিন্তু বৃষ্টি ক্রমে বাড়তে লাগলো। বৃষ্টির ছাঁট চশমায় লেগেই পথ হারিয়ে ফেললাম। আলোর ধাঁধা আর বৃষ্টির অত্যাচারে এ গলি থেকে সে গলি হাঁটছি তো হাঁটছি। বৃষ্টি বাড়ছে আর বাড়ছে। তারপর মেঘের গর্জন, মুহুর্মুহু। গলির ভেতর কোনো মানুষজন নেই যে জিজ্ঞেস করব কিছু। একটা বাঁকের মুখে পান সিগারেটের দোকান দেখে মাথা বাঁচাতে গেলুম তো দোকানদার ত্রিপলের ঝাঁপ ফেলে ভেতরে ঢুকে পড়ল। মাঝে মাঝে ত্রিপলের পর্দা ঢাকা রিক্সা ঠুন ঠুন ঘণ্টা বাজিয়ে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো রিক্সা খালি নেই। রিক্সাওয়ালারা কান করছে না আমার ডাকে। ততক্ষণে ভিজে জবুথবু অবস্থা। তারপর দেখলুম গলিতে জল জমেছে। এবার যত এগোই জল বাড়তেই থাকে। তারপরেই লোডশেডিং হয়ে গেল। অতি কষ্টে এবং কুঁজো হয়ে চশমা খুলে কিছুটা এগিয়ে বড় রাস্তা পেয়ে যাব ভাবছি। ডান দিকে এতক্ষণে একটা বারান্দা দেখতে পেলুম। দরজাটা খোলা। ঘরের ভেতর তক্তাপোষে ফরাস পেতে ছোট ছোট বালিশে ঠেস দিয়ে কজন প্রবীণ ভদ্রলোক মোমের আলোয় গল্প করছিলেন। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি থেকে মাথা বাঁচালুম। তবে একটু অবাকও হয়েছিলুম। সোফা বা চেয়ারে বসে আড্ডা না দিয়ে এই প্রবীণ ভদ্রলোকেরা সেকেলে বনেদি রীতি এখনও বহাল রেখেছেন। কবে যেন শুনেছিলুম উত্তর কলকাতার কিছু কিছু পরিবারে এখনও নাকি বনেদি রীতিতে জীবনযাপন প্রথা চালু আছে। তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল বটে। একটু পরে ওদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম এই বাড়িটা এবং আড্ডাখানা একজন কোবরেজ মশাইয়ের। এক ভদ্রলোক বলেছিলেন, ও কোবরেজ, যা বৃষ্টি দেখছি বাড়ি ফেরার সময় সাঁতার কাটতে হবে যে। অন্য একজন ভদ্রলোক বলছিলেন, ঠান্ডা লেগে অসুখ বাঁধালে বিপদ হবে, দুটো বর্ষা মঙ্গল বড়ি খাইয়ে দিও। ঘরে তুমুল হাসির মধ্যে কেউ বললেন, বাড়ির নাম বর্ষামঙ্গল, বাহ, বেশ কবিত্বপূর্ণ নাম। একজন বললেন, এই সময়ে তেলে ভাজা মুড়ি হলে জমে যেত। কিন্তু আনছে কে? এই সব কথাবার্তা চলতে চলতে এক সময় কেউ বলে উঠলেন, আজে বাজে কথা থাক, বরং এমন সময় ভূতের গল্প জমবে ভালো। ওহে প্রতাপ, তুমিই শুরু করো। সর্বনাশ! নিমতলা শ্মশান বেশি দূরে নয়। ভূতগুলো নির্ঘাত এলাকায় বেরিয়ে পড়েছে। না ভবেশ, ভূত টুত নয়, জানো তো, কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বললে যেমন ওদের রাগ হয়, তেমনি ভূতকে ভূত বললে ওরা চটে গিয়ে বিদকুটে কাণ্ড বাঁধাবে। কি বলছো? আমাদের রাখাল কোবরেজ ভূতমঙ্গল বাড়ি তৈরি করে রেখেছে। আবার তুমুল হাসির রোল উঠল। আর ঠিক এই সময় চোখ ধাঁধানো বিদ্যুতের ছটা দেখা দিল। তারপরেই কানে তালা ধরানো মেঘের গর্জন। সেই বিদ্যুতের ছটায় আমার ওনারা দেখতে পেলেন। এতক্ষণে দু তিনজন একসঙ্গে চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? একটু কোষে সাড়া দিয়ে বললাম, আজ্ঞে আমি। আমি? আমি মানে? কে আপনি? ঘরের ভেতর হইচই শুরু হয়ে গেল। বেগতিক দেখে বললুম, আগে আমার নাম মানে আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসে এই বৃষ্টির জন্য, মানে লোডশেডিংয়ের জন্যও বটে, পথ হারিয়ে ফেলেছিলুম। মাথা বাঁচাতে এখন এখানে আশ্রয় নিয়েছি। এতগুলো কথা এখানে লিখলুম বটে, কিন্তু তার মধ্যে ক্রমাগত ঝাঁকে ঝাঁকে প্রশ্নবর্ষণও চলছিল। সবচেয়ে সমস্যা হলো
আমার নাম ভূতনাথ হাঁটি। ওরা যেভাবে নিমতলা শ্মশান থেকে ভূতেদের চলে আসার কথা বলা বলি করছিলেন, তাতে আমার নাম ওনারা কিভাবে নেবেন বুঝতে পারছিলাম না, তাই নাম বলতে দ্বিধা হয়েছিল। আমার কথার পর এক লম্বা চওড়া ভদ্রলোক মোমবাতিটা তুলে আমাকে দেখার চেষ্টা করে বললেন, সন্দেহজনক মনে হচ্ছে, কালো কুচকুচে চেহারা, পেল্লায় চামচিকের গড়ন, দেখ দেখ প্রতাপ। প্রতাপ নামে আরেকজন ভদ্রলোক তেনার মুখের পাশে উঁকি মেরে দেখে বললেন, খুবই সন্দেহজনক। আসলে আমার গায়ের রং একটু কালো এবং সাদা পাঞ্জাবি ভিজে গায়ে সেটে গেছে। চশমার কাচ রুমালে মুছেও সাফ হচ্ছে না, রুমালও তো ভিজে গেছে। ওনাদের কথা শুনে বললুম, আগে বৃষ্টিতে ভিজে এই অবস্থা। লম্বা চওড়া ভদ্রলোক আর একটু এগিয়ে মোমবাতির আলোয় আমাকে দেখাবার চেষ্টা করতেই বৃষ্টি ভেজা ঝাপসা হাওয়ায় মোমবাতিটা গেল নিভে। আবার হইহল্লা শুরু হয়ে গেল। দেশলাই দেশলাই কোবরেজ, দেশলাই দেশলাইও রাখেনি একটা। একজন বললেন, আমারটা তো মোম জ্বালাবার সময় তোমাকে দিলুম ভবেশ, খুঁজে দেখো। সেই ভবেশবাবুই সম্ভবত আমাকে দেখার চেষ্টা করেছিলেন। বললেন, দেশলাই খোঁজো, আছে কোথাও? তা হ্যাঁ মশাই, আপনার নামটা বললেন না যে। এবার চটে গেলুম। কি বিপদ, নামে কি আসে যায়, আমি একজন মানুষ। কেউ বলে উঠলেন, ওরে বাবা, এ যে শেক্সপিয়ার আওড়াচ্ছে। হোয়াটস ইন আ নেম? ও হে পরেশ, তুমি তো কলেজে পড়াও, এটা কার ডায়ালগ বলো তো? রোমিও জুলিয়েট নাটকে জুলিয়েটের কথা। ভবেশবাবুর গর্জন শোনা গেল। হ্যাঁ ওরই শেক্সপিয়ার, নাম বলতে আপত্তি কেন? হ্যাঁ ও মশাই। আরও চটে গিয়ে বললুম, আমার নাম আসলে আমার এই বদ অভ্যাস আছে, খুব চটে গেলে তোতলামি শুরু হয়ে যায়। ওদিকে আমার কথা শোনা মাত্র কেউ ভয়ার্ত স্বরে বলে উঠল, তবে যা বলেছিলুম, সাক্ষাৎ নিমতলা বৃষ্টিতে নিভে যাওয়া চিতা থেকে কেউ উঠে এসছে। ও ভবেশ, প্রতাপ, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করে দাও শিগগিরই, দরজা বন্ধ করো শিগগিরই। কিন্তু কেউ অন্ধকারে দরজা বন্ধ করতে পা বাড়াচ্ছেন না। প্রত্যেককে বলছেন, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। এই বৃষ্টি ভেজা অবস্থায় আমার পক্ষে কথা বলাই ক্রমশ কঠিন হয়ে উঠেছে। ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি। মরিয়া হয়ে শেষ চেষ্টা করে বললুম, আমি ভূত। অমনি ঘরের ভেতর সব নড়াচড়া ও চেঁচামেচি বন্ধ হয়ে গেল। এদিকে গলির জল উপচে তখন বারান্দায় উঠেছে। আমি মরিয়া হয়ে ঘরে ঢুকে পড়লুম। বিদ্যুতের ঝিলিকে আমার অনুপ্রবেশ লক্ষ্য করা মাত্র কেউ কার্তস্বরে বলল, রাম নাম করো সবাই, রাম নাম করো, ভূত পালিয়ে যাবে। তারপরেই হেঁড়ে গলায় কেউ গেয়ে উঠলেন রাম ধুন গান। বাকি সবাই গলা মেলালেন, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঘরে ঢুকে আমার শীত ঘুঁচে গিয়েছিল, ধাতস্থ হয়ে উঠেছিলুম দ্রুত। তাই ভাবলুম, যেনারা আমার ভয় এত ভীত, তেনাদের ভয় করার কারণ আমার নেই। কিন্তু অসহ্য লাগছিল ওনাদের রামধুন গাওয়া। এমন বিকট অথচ আর্তস্বরে বেসুরো রামধুন গাওয়াতে মহাত্মা গান্ধীকেই অপমান করা হচ্ছে। আমি গান্ধীজির একজন ভক্ত, কাহা তক এই অনাচিষ্টি কাণ্ড আর সহ্য করা যায়? ধমক দিয়ে বললুম, চুপ, গান্ধীজিকে অপমান সহ্য করব না? হ্যাঁ। এমনি কোরাসে থেমে গেল। একজন বললেন, সে কি, রাম নাম শুনেও ভয় পেয়ে পালায়নি দেখছি, তাহলে যা ভেবেছিলুম তা নয়। তাই তো বটে, মানুষ বলেই মনে হচ্ছে প্রতাপ। দেশলাই খোঁজো, কোবরেজ, মাখন, চণ্ডীচরণ, সবাই মিলে খোঁজো, এই ফরাসেই কোথাও আছে। একটু পরে কেউ বললেন, ইউরেকা ইউরেকা, পেয়েছো চণ্ডীচরণ? দেশলাই জ্বালাও। আর্কিমিডিসের মতো ইউরেকা বলে চেঁচানোর দরকারটা কি? হ্যাঁ। অনেক চেষ্টার পর দেশলাই কাঠি জেলে ওনারা মোমবাতিটা ধরালেন। তারপর সেই ভবেশবাবু মোমবাতির আলোয় আমাকে দেখে বললেন,
হ্যাঁ, এবার মানুষ বলেই মনে হচ্ছে। তা মশাই ভু 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 করছিলেন কেন? একটু হেসে বললুম, রাগ হলে আমার তোতলামি এসে যায় আর কি। কোবরেজ, তোমার কাছে তোতলামির ওষুধ আছে? এনাকে খাইয়ে দাও তো। কোবরেজ মশাই হাত বাড়িয়ে একটা র্যাক থেকে বয়ম বের করলেন। তারপর কয়েকটা বড়ি বের করে খবরের কাগজের মোড়কে ভরে বললেন, 8 টাকা 90 পয়সা। কি আর করা যাবে? একটা ভেজা 10 টাকার নোট বের করে বললুম, 1 টাকা 10 পয়সা চেঞ্জ হবে? চেঞ্জ পরে নেবেন মশাই, আগে দুটো বড়ি চুষে খান। আসুন, এখানে বসুন। টাকা দিয়ে দুটো বড়ি চুষতে চুষতে বললুম, আপনারা অকারণ ভয় পেয়েছিলেন। আমার নাম ভূতনাথ হাঁটি, থাকি ইন্টালি এরিয়ার একটা মেসে। ভবেশবাবু বললেন, ওষুধ খাওয়ার সময় কথা বলবেন না, তবে শুধু ভূত শেষ না করে নাথ পর্যন্ত বললে আমরা ভয় পেতুম না। আসলে কি জানেন, নিমতলা শ্মশানঘাট এই এরিয়াতেই তো। এই সময় বারান্দায় কেউ উঠল। ভবেশবাবু বললেন, কে কে বটে? আমার মতোই সাড়া এলো, আমি। আবার আমি বলা হচ্ছে। এই আমি বলা নিয়ে কতক্ষণ ঝামেলা হলো জানেন? নাম বলুন। নাম শুনে কি হবে মশাই? বারান্দায় জল উঠে পড়েছে, ভদ্রতা করে ঘরে ডাকবেন তো নয় নাম জিজ্ঞেস করছেন? নাম বললে কি চিনতে পারবেন? কোবরেজ মশাই বললেন, ঠিক আছে, ভেতরে আসতে পারেন। জলে দাঁড়িয়ে থাকলে আতিপ ব্যাধি হতে পারে। বাইরের লোকটি ঘরে ঢুকলো, আমার চেয়ে রোগা আর কালো, ঘাড় অবধি বাবরি চুল, মধ্যিখানে সিথি, লম্বা নাক, চোখ দুটো ছোট, পরনে ধুতি পাঞ্জাবি, ভিজে আমার চেয়ে করুণ অবস্থা। ভবেশবাবুরা পরস্পর অর্থপূর্ণ দৃষ্টে তাকাতাকি করে বললেন, আপনি এই ফরাসে বসলে ফরাস ভিজে যাবে, এই চেয়ারে বসুন বরং। ভদ্রলোক চেয়ারে বসে বললেন, দয়া করে আলোটা আড়াল করুন, চোখে লাগছে। কবরেজ মশাই বললেন, চোখে সান্নিপাতিক ব্যাধি? ভবেশবাবু হাসতে হাসতে বললেন, চোখে আবার সান্নিপাতিক হয় নাকি? হয় হে ভবেশ, আয়ুর্বেদ শাস্ত্রে আছে। তা ভদ্রলোককে তোমার বড়ি টড়ি খাইয়ে দাও না একটু। আগন্তুক কেমন বিঁধ ফুটে হি হি হেসে বললেন, কত কবরেজ, কত হোমিওপ্যাথি, কত রকম অ্যালোপ্যাথি করিয়েছি, কিচ্ছু হয়নি। আসলে আমার রোগটা তো চোখের নয়, চোখেরটা উপসর্গ, আসল রোগ পেটে। পেট ফুলে সব সময় ঢোল হয়ে থাকতো, পেট ফুটো করে বালতি বালতি জল বের করা হতো, শেষে যাকগে সে দুঃখের কথা। প্রতাপবাবু বললেন, হ্যাঁ, পেটে জল হওয়া সাংঘাতিক অসুখ, আমার জ্যাঠামশাইকে বাঁচানো যায়নি। কবরেজ মশাই কি বলতে যাচ্ছিলেন? ভদ্রলোক বললেন, এ রোগের ওষুধ নেই মশাই, বলে শ্বাস ছাড়লেন সশব্দে। আমি বললুম, এখনও কি আপনার পেটে জল আছে? ভদ্রলোক বললেন, আর নেই, শান্তি পেয়েছি মশাই। তাহলে তো আপনার অসুখ সেরে গেছে। কিসে সারলো শেষ অবধি? যাতে সব অসুখ সেরে যায়। অবাক হয়ে বললুম, বলেন কি? কিসে সব অসুখ সেরে যায় বলুন তো? এই সময় বারান্দা থেকে কেউ ডাকলো, ঘনাবাবু, ঘনাবাবু আছো নাকি? আগন্তুক বললেন, দেখো কাণ্ডটা, আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়লুম, ওদিকে তুমিও আমাকে খুঁজে বেড়াচ্ছ, ব্যাপারটা কি? ভেতরে ঢুকলেন হাত কাটা ফতুয়া আর খাটো ধুতি পরা এক ভদ্রলোক, মাথায় টাক, গায়ের রং আমার এবং আগন্তুক ভদ্রলোকের মতো কালো। তিনি বললেন, এত সব মানুষের মধ্যে কথাটা বলা কি উচিত হবে? যা অবস্থা, এখন সব কিছুই বলা চলবে। তুমুল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, লোডশেডিং, অন্ধকার, উফ। আমাদের ডেরায় একজন নতুন লোক এসেছে, সে বড্ড বেগরবাই করছে, কিছুতেই মেম্বার হতে চাইছে না। কেন কেন? সে বলছে আমি কি আপনাদের মতো যে মেম্বার হব? প্রথম আগন্তুক সেই রকম বিদকুটে হি হি করে হেসে বললেন, প্রথম প্রথম এই ভুলটা প্রত্যেকেরই হয়, কিছুক্ষণ পরে ব্যাপারটা ঠিকই টের পেয়ে যায়। আমরা পরস্পর তাকাতাকি করছিলুম। ভবেশবাবু একটু কেশে বললেন, আপনাদের কী নিয়ে কথা হচ্ছে বলুন তো? দ্বিতীয় আগন্তুক বললেন, এইসব কথা আপনারা এখন বুঝতে পারবেন না মশাই। তার মানে কখন বুঝতে পারবো? ফতুয়ার পকেট থেকে কি একটা গুলি বের করে মুখে পুরে ভদ্রলোক বললেন, বুঝতে পারবেন নিমতলার ঘাটে যখন যাবেন। ঠিক এই সময় প্রচণ্ড শব্দে বাজ পড়ল কোথাও, চোখ দাঁধানো বিদ্যুতের ছটা ঘরে ঢুকে পড়ল। আর সেই সাংঘাতিক আলোতে কয়েক মুহূর্তের জন্য দেখলুম
সিঁথি করা বাবরি চুলওয়ালা ভদ্রলোক এবং ফতুয়া পরা ভদ্রলোক দুজনেই দুটি আস্ত কঙ্কাল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র তক্তাপোষের উপর উল্টো দিকে সরে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হলো এবং জ্বলন্ত মোমবাতিটা ছিটকে নিচে পড়ে নিভে গেল। ভবেশবাবুর আর্তনাদ শুনলুম, রাম 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 রামধুন রামধুন। এবার আমিও গলা মিলিয়ে রামধুন শুরু করলাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বার তিনেক গাওয়ার পর আশ্চর্য ঘটনা, বিদ্যুৎ এসে গেল। ঘরে উজ্জ্বল আলো, দুটো নিমতলা ঘাটবাসী ভদ্রলোকই অন্তর্হিত। কিন্তু এবার আমার উপর দৃষ্টি পড়ল সকলের। ভবেশবাবু গর্জে উঠলেন, এখনো এটা বসে আছে যে? প্রতাপবাবু বললেন, ওষুধ বেশি খেলে যেমন অ্যান্টিবডি তৈরি হয়ে যায় শরীরে, তখন আর কোনো ওষুধ কাজ করতে চায় না। এই নিমতলা ঘাটবাসী ভদ্রলোকেরও সম্ভবত তাই হয়েছে। রামধুন শুনে শুনে ভূতনাথ হাঁটির বডিতে অ্যান্টিরাম মেটেরিয়ালস তৈরি হয়েছে, তাই রামধুন বা রাম নামে কাজ হচ্ছে না। ভবেশবাবু বললেন, তাহলে এই ভূত তাড়াবো কী করে? আমি কাকুতি মিনতি করে বললুম, আপনারা ভুল করছেন, আমি জলজ্যান্ত মানুষ, আমাকে ছুঁয়ে দেখুন। বলে ভবেশবাবুর হাতে হাত ঠেকালুম। উনি লাফিয়ে উঠে সরে গেলেন। ওরে বাবা, এই যে বরফের মতো ঠান্ডা হিম হাত। বললুম, বৃষ্টিতে ভিজলে মানুষের শরীর ঠান্ডা হবে না? তাছাড়া দেখুন, ইলেকট্রিক আলোর মধ্যে থাকতে আমার অসুবিধা হচ্ছে না, বরং ভালো লাগছে। প্রতাপবাবু দাঁত মুখ খিচিয়ে বললেন, অ্যান্টিবডি বলুন। নিমতলা শ্মশানের সারা রাত ইলেকট্রিক আলো জ্বলে, তাই সয়ে গেছে। ভবেশবাবু হুঙ্কার দিয়ে বললেন, বেরোন, বেরিয়ে যান, গেট আউট। রাগ করে বললুম, বেরোচ্ছি। আমার 1 টাকা 10 পয়সা ফেরত দিতে বলুন কবরেজ মশাইকে। কবরেজ মশাই পাঞ্জাবির পকেট থেকে পয়সা বের করে গুনে গুনে 1 টাকা 10 পয়সা ফেরত দিয়ে বললেন, তা জ্যান্ত হন আর মরাই হন, বড়িগুলো খাবেন, তোতলামিটা কিন্তু সেরে যাবে। কিন্তু আমার কপালে দুর্ভোগ ছিল, পয়সা পকেটে পুরেছি আর আবার লোডশেডিং। আলো কাঁপতে কাঁপতে নিভে যাওয়ায় বললুম, কেবল ফল্ট হলো। এতে বিপদটা গেল বেড়ে। ঘর ভর্তি লোক গর্জন করে উঠলেন, মার মার, মেরে ভূত ভাগাও। মারের চোটে ভূত কেন, ভূতের বাপও ভেগে যায়। মার মার বেড়ার ছেলেকে। কিল চর ঘুষি খেতে খেতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এবং বারান্দা থেকে গলিতে প্রায় 2.5 ফুট জল গিয়ে পড়লুম। তারপর জলে টলতে টলতে হাঁটতে থাকলুম। পেছনে তখনও চিৎকার চলছে। ভাগ্যিস চশমাটা চোখে আঁটা, কতক্ষণ পরে বড় রাস্তায় পৌঁছে দেখলুম তত জল নেই। তারপর চোখ পড়ল আমার পাঞ্জাবির প্রায় অর্ধেকটাই নেই, কবরেজ মশাইয়ের ঘরেই থেকে গেছে কারো হাতে, সেই অংশের ডান পকেট যাতে খুচরো পয়সাগুলো ভরেছিল। অবশ্য বড়ির মোড়কটা বুক পকেটেই আছে, থাকবে। তোতলামিটা সেরে যাওয়ার আশা নিয়ে হাঁটতে থাকলুম। পথে বাস পেয়ে যাব। গল্পটি কেমন লাগলো তা জানার অপেক্ষায় থাকলাম। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন অন্যান্যদের সঙ্গে। এরকম নানান ধরনের গল্প শুনতে গল্পকথন কালবৈশাখীর আসরে যোগ দিন। সবাই সপরিবারে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।